রোপওয়েটা ঠিক দাঁড়িয়ে গেছে আর আমরা আছি মেঘের ঠিক মাঝখানে। আমার মাথা পুরো ভাল্লুক হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। দূরের পাহাড়টা দেখে দেখতেই পাচ্ছ পুরো বরফের চাদরে ঢেকে গেছে, তাই তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে কিন্তু রেডি হয়ে নিলাম যাব বলে সেখানে। আজকে হলো 17 আর এখন আমরা আছি তাংমার্গে, আর তাংমার্গ থেকে যাব আমরা গুলমার্গে। হলো রোপওয়েটা চড়তে, যেটাকে বলে ফেজ 1 ফেজ 2 দুটোরই টিকিট কাটা আছে। এবার গিয়ে দেখা যাক কতদূর কি পৌঁছাতে পারি আর ওখানের পরিবেশটা ঠিক কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি, কারণ আমাদের ফেজ 1-এর টিকিটের টাইমিং ছিল 11টা থেকে আর ফেজ 2-এর টিকিটের টাইমিং ছিল 1টা থেকে। আর এই টিকিটটা তোমরা ওখানে গিয়ে কাটতে পারো, না হলে তোমরা কিন্তু বাড়ি বসেই 1 মাস কি 2 মাস আগে অনলাইনে কেটে নেবে, টাকা সেম পড়ে আর আগে থেকে কেটে নেওয়াটা ভালো। আর এবারে দেখো দূর থেকে যে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা কিন্তু ঠিক ওই জায়গাটাতেই যাব। তোমরা এখানে তাংমার্গ থেকেও জুতো বা যদি কোট লাগে সেটা ভাড়া নিতে পারো, আবার গুলমার্গ থেকেও নিতে পারো। এখানে আমাদের ড্রাইভারকে আবার পুলিশে ধরেছে। আমাদের না ট্যুরটা এই ড্রাইভারটার জন্য যেইটুখানি খুবই ভালো গেল, কিন্তু যেইটুখানি খারাপ গেছে বিশ্বাস করো এই ড্রাইভার যদি ভালো না হয়েছে তাহলে সত্যি খুব সমস্যার কারণ কিন্তু। কারণ আমরা 4-5 দিন যে আর সাথে থাকবো সে যদি হলো ঠিকঠাক আমাদের গাইড না করে, ঠিকঠাক রাস্তায় না নিয়ে যায়, তাহলে কেমন অসুবিধা হয় বলো তো। তার মধ্যে দেখতেই পেলে পুলিশের সাথে মানে কতটা ঝামেলা আমাদের ওনার ড্রাইভারটার আছে। তারপর ড্রাইভার আমাদের একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড়ালো, সেখান থেকে ড্রাইভার বললো এখানে এমনিতে তো দেখতেই পাচ্ছ বরফটা পড়েছে, কালকে বৃষ্টি হচ্ছিল দেখলে, এখান দিয়ে জ্যাকেট আর জুতো নিতে হবে। তা জ্যাকেট আর জুতোর প্রথমে তো ওরা প্রচুর দাম বলে। এবার আমরা তো যথেষ্ট মোটা জামা কাপড় পরে এসেছিলাম বরফে যাব বলে, কিন্তু তাও আমাদের ড্রাইভার বলছে না নিয়ে নিন। তা উনি বারবার বলাতে আমরা ভাবলাম চলো সবাই এজেড পার্সন আছে, যদি উপরে গিয়ে আরও বেশি ঠান্ডা লাগে তখন তো কিছু করার নেই। সেই জন্য সবাই আমরা জুতো জ্যাকেট নিলাম। 500 টাকা বলেছিল জুতো জ্যাকেট, কিন্তু আমরা পার হেড 250 টাকা করে জুতো আর জ্যাকেট মিলিয়ে পড়লো, যেটাও হলো কম না, অনেকটাই পড়লো। একটা করে জ্যাকেট দিয়েছে আর এই জুতোগুলো। তারপরে যেটা হলো ড্রাইভার তো আমাদেরকে বলছে নিয়ে নাও। আমরা তো ওনাদের কথায় বিশ্বাস করছি, আমরা যথেষ্ট পড়ে গেছি, তাও কি মনে হলো আমরা নিয়ে নিলাম। তখন এইখানটায় কিন্তু গাড়ি তোমাদের থামিয়ে দেবে, এরপরে তোমরা হেঁটেও যেতে পারো বা তোমরা আবার গাড়ি ভাড়া করেও যেতে পারো। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখানে একটা গাইড নিয়েছি, কারণ আমাদের ড্রাইভার বললো যে গাইডটা নিয়ে নাও, তাই আমরা গাইডটা নিলাম। জানি না গাইডের কী কাজ আছে, সেটা তো উপরে গেলে বুঝতে পারবো, আর তারপরে বোঝা যাবে যে তোমাদেরকেও আমি সাজেস্ট করতে পারবো যে গাইডটা লাগবে কি লাগবে না। এখান থেকে বেরিয়ে একটু হাঁটার পরেই গাইড আমাদের একটা অটোতে তুলে দিল, আর অটোর ভাড়া ওখানে 800 থেকে 500 টাকা চায়। এবার কতটা দূরে আমরা তো জানি না, অটো করেই বলছে গাইড যেতে হবে। এবার 800 থেকে 500 টাকা করে দুটো অটো আমরা ভাড়া করে নিয়ে আমরা একটু বার্গেন করেছি। তা গাইড বললো ঠিক আছে 300 টাকা ওরা নেবে, আপনি চলে যান, এরকম বলে আমাদের জোর করে অটোতে তুলে দিল। তা আমরা তখনও বুঝতে পারছি না, আমি এবার মাসে হাঁটতেও পারবে না, কতটা রাস্তা হাঁটতে হবে জানি না, তাই জন্য আমরা অটোতে উঠে চলে গেলাম। অটোতে উঠে ঠিক 3 মিনিট আমরা অটোতে ছিলাম, একদমই তাই, ঠিক 3 মিনিট, এর একটা টাইমও বেশি না। তা ওখানে গিয়ে আমাদেরকে অটোটা নামিয়ে দিল একদম রোপওয়ের মুখে। এই দেখো এইটার ভেতরেই হলো রোপওয়ের জন্য দাঁড়াতে হবে। তারপরে আমরা সবাই দেখো বরফ পড়েছে, এখানেও বরফ পড়ে রয়েছে। আর গন্ডোলার কিন্তু সত্যি লাইনটা পড়ে, কিন্তু এখন অনেকটাই লাইন কম ছিল। এবার আমরা যেটা গিয়ে দেখলাম যে গাইড হলো কোন রাস্তা দিয়ে তুমি যাবে, যেটা দিয়ে সবাই যাচ্ছে এমনিতেও তুমি যেতে পারো, উনি শুধু বলে দিচ্ছে যে এই রাস্তা দিয়ে যাবে। ওয়াশরুম কোথায় সেটা উনি দেখিয়ে দিল। তা আমরা গন্ডোলার ভেতরে ওয়াশরুম ছিল, দেখো মাসির হাতটা ধরে উনি শুধু নিয়ে আসছে। আমি জানি না এখন অবধি গাইডের কি কাজ। ওখানে যাওয়ার পরে তোমাদের যে টিকিটটা আছে ওইটা দেখাতে হবে, আর অবশ্যই একটা কিন্তু আইডেন্টি প্রুফ, যেটা খুশি রাখলেই হবে। ছোটুর কাছে ড্রাইভিং লাইসেন্সটা ছিল, ও সেটাই দেখায়। তারপরে দেখো হলো গন্ডোলার লাইন এটা। তা আমরা বেশিক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, আমরা 15 মিনিট মতন লাইনে দাঁড়াই, আর যেহেতু কন্টিনিউ এটা যাচ্ছিল তাই অসুবিধা হয়নি, লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। আর এইটা দেখো এখানে উপরে যে খাবার দাবারের ব্যবস্থা আছে, এরকম একটা রোপ আছে যেটাই শুধু খাবার দাবারই যাচ্ছে।
তারপরে আমরা 6 জন একসাথেই উঠে পড়লাম, আর গাইড বললো উনি পিছনে আসছে, ঠিক ছিল। এই যে প্রথম ফেজ যেতে আমাদের ঠিক 10 মিনিট সময় লেগেছিল। আচ্ছা, প্রথম ফেজের টিকিটের দাম কিন্তু 800 টাকা, এখান দিয়ে বুক করলেও তাই, ওখানে গিয়ে বুক করলেও তাই। সেকেন্ড ফেজের দাম হলো 1000 টাকা। সেকেন্ড ফেজে যেতে গেলে অবশ্যই কিন্তু ফার্স্ট ফেজের টিকিট কাটতেই হবে, সেই ক্ষেত্রে 1800 টাকা মোট হলো খরচা পড়ে। আর দেখো প্যাকিং হয়ে বসে পড়েছি, আর রোপটা যখন উঠছে আমরা সবাই কত মানে মজা পাচ্ছি। আর দেখো গাছগুলো পিছনে পুরো বরফে ঢেকে গেছে, আর পাহাড়গুলোও পুরো ঢেকে গেছে, যেহেতু কালকেই স্নোফল হয়েছে। আমরা কিন্তু রেন্টে বড় বড় জ্যাকেট এমন পরে নিয়েছি, আর আমরা কেউ নড়তে পারছি না। তা যাই হোক, ওখানে কেমন ঠান্ডা থাকে পরে নিয়েছিলাম সেই জন্য। আর বাইরে বেরিয়ে তো দেখছি সব কিছু বরফের চাদরে পুরো ঢেকে গেছে। দেখো এখানে এই ঘরগুলো আছে, একটা ক্যাফে আছে, তোমরা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো। আমরা ফেজ 1-এ একটু মজা করি, সবাই ফটোশ্যুট করি, অনেকটা টাইম স্পেন্ড করি এখানে। তারপরে নেহা বললো যে নেহা একটু ম্যাগি খাবে, সেই কারণে আমরা একটু ওখানে দাঁড়িয়ে ম্যাগি খেয়ে নিলাম। এবারে ওদেরকে এখানে বসিয়ে আমরা ভাবলাম চলো তাহলে এবার ফেজ 2-তে যাওয়া যাক। পিছনের দেখো যেগুলো রোপগুলো আছে, এটাই কিন্তু ফেজ 2, আর এটা কিন্তু ওয়ার্ল্ডের হায়েস্ট গন্ডোলা বলতে পারো। আচ্ছা, এখানে এসে আর একটা জিনিস দেখলাম, তোমরা তো যখন টিকিট কাটছো তখন তো তোমাদের একটা টাইমিং সিলেক্ট করতে হবে, যে 1টার তুমি বুকিং করতে চাও, না 12টার, না 11টার। কিন্তু এখানে আসার পর দেখছি সবই সেম, লাইনে দাঁড়াবে সবাই পরপর, যে টাইমিং আসুক না কেন লাইন যেরকম চলবে সেইভাবেই তোমাদেরকে গন্ডোলায় সিট পাবে। তারপর আমরা দেখো চলে এসেছি সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজটা কিন্তু একদমই আলাদা, এটা কিন্তু মেঘের ঠিক ওপরে, এখান দিয়ে সমস্ত যে পাহাড়ের চূড়োগুলো আছে শুধু চূড়াগুলোই দেখা যাচ্ছে, আর নিচে শুধু মেঘ দেখা যাচ্ছে, আর মেঘের ওখান থেকে নিচে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু পাহাড়ের চূড়ো আর মেঘ। ফেজ 1-এর থেকে এখানে কিন্তু লোকের সংখ্যা অনেকটাই কম, কারণ ফেজ 2-তে খুবই কম লোক আসে। অনেকে ভয় পায় যে শ্বাসকষ্ট হবে বা কিছু হবে বয়স্কদের, কিন্তু এখানে এসেও দেখছি আমরা অনেক বয়স্কও এসছে, আর অনেক তো ছোট ছোট বাচ্চারাও এসছে, সেটাও দেখলাম আমরা। আর যেরকম ঠান্ডা থাকবে ভেবেছিলাম একদমই কিন্তু সেই রকম ঠান্ডা নেই, আমাদের মনে হচ্ছিল জ্যাকেটগুলো বেকার নিলাম। তারপর আমরা নামছি, এখন মেঘের ওপরে আছে, মেঘ আমাদের নিচে আছে, আর এখন কিন্তু রোপওয়েটা ঠিক দাঁড়িয়ে গেছে, আর আমরা আছি মেঘের ঠিক মাঝখানে। ভয়ও লাগছে, আর দেখো এটা দুল 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 করে দুলছে, আবার চালু হয়েছে, এবার চালু হয়েছে দেখো। মাঝে মাঝে এরকম দাঁড়িয়ে যায়, কিন্তু তার জন্য কিন্তু ভয় পাওয়ার এত দরকার নেই। আমরাও একটু একটু পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পেরেছি আলটিমেটলি আবার কিছুক্ষণ পর চলতে শুরু করে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম একটু দাঁড়িয়ে যায়, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। তাই জন্য হলো কিছুটা টাইম ওয়েট করতে হয়। আর এটা কিন্তু ফেজ 1-এ হয় না, ফেজ 2টাতেই এরকম হয়। নিচে নেমে দেখতে পাচ্ছ কিরকম এখানটা এত লোক যে বরফগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে। আবার মাদের সাথে আমাদের দেখা হয়ে যায়, তা আমরা এবারে ফিরবো। আর এবার বলি, আজকে কিন্তু আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। কেন বলছি বলো তো? দেখলেই তো যে আমরা কেমন ঘুরলাম, ওখানে কোনো গাইডের কোনো রকম কাজ নেই। তারপরেও আর একটা জিনিস কি, যেরকম প্রথমে বললাম ড্রাইভার যদি ভালো হয় তাহলে অনেক কিছু ভালো হবে, কিন্তু ড্রাইভার যদি খারাপ হয় এরকম অনেক কেস খেয়ে যেতে হবে। ওখান থেকে ফিরে আমরা শ্রীনগরে চলে গেলাম। আমাদের আজকে শ্রীনগরে লাস্ট স্টে, কালকে আমরা বেরিয়ে যাব অমৃতসরের জন্য। সেই জন্য আমরা শ্রীনগরে রাতের বেলা একটু ডাল লেকে ঘুরলাম। ডাল লেকে ঘুরে যা যা আরেকটু মার্কেটিং বাকি ছিল সেইগুলো করে নিলাম। তা আমাদের কাশ্মীর ট্রিপটা ভালো খারাপ সব মিলিয়ে খুব সুন্দরই হলো। পরের ব্লগে তাহলে দেখা হচ্ছে।